সো হাই গাইজ, আমার নাম রুদ্র। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ান রু। সো বেসিক্যালি আজকে আমি আবার ভূত টকের একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভূত টকের এই এপিসোডে আমি বেসিক্যালি তোমাদেরকে সব সত্যিকারের ভূতের ঘটনার ব্যাপারে জানাতে চলেছি। এটা আবার কি হলো? আমি বুঝতে পারি না এক্স্যাক্টলি যখনই ভূত টকের কোনো শ্যুট আমি শুরু করি এরকম টাইপের প্যারানয়েড, আমি বুঝতে পারি না সত্যি এরকম টাইপের কেন প্যারানয়েড জিনিসপত্র ঘটে থাকে আমার ভূতে। আমি সত্যিই বুঝতে পারি না। এ কি, ক্যামেরায় তো একদমই চার্জ নেই। ও শিট, এই চার্জ নিয়ে আমি তো শ্যুটটা কমপ্লিটও করতে পারবো না। এক্ষুনি আমার ক্যামেরা চার্জে দিতে হবে। রুদ্র গেছে ক্যামেরার ব্যাটারি আনতে, তাই আমি একটু তোমাদের সাথে আলাপচারিতা করে নিচ্ছি। ও জানেও না যে প্রত্যেক দিন আমি ওকে এরকমভাবে ডিস্টার্ব করি। বেশ ভালোই লাগে। ও আমারই বন্ধুদের নিয়ে সমস্ত ঘটনা বলে। আজকেও তোমাদের যে ঘটনাটা শোনাতে চলেছে না, সেটাও কিন্তু আমার একটা পুরনো বন্ধুকে ঘিরে। এই, এখনও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি? সাবস্ক্রাইব করে দাও, না হলে আমি যদি এসে তোমাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করাই সেটা কিন্তু খুব খারাপ ব্যাপার হয়ে যাবে। এই, ওই যে আসছে, আমি চলে গেলাম, টাটা। এ কি, ক্যামেরাটা অন হলো কি করে? এতে তো চার্জও ছিল না। মাই গড, কি হচ্ছে আমি ঠিক বুঝতেই পারছি না। এরকম প্যারানয়েড জিনিসপত্র কেন ঘটছে আমি বুঝতে পারছি না। কিন্তু ব্যাটারি ছিল না ক্যামেরাতে। যাই না, যাই হোক, শুরু করা যাক। সো ভূত টকের নতুন একটা এপিসোডে তোমাদের স্বাগত। সো অনেক বেশি কথা হয়ে গেছে, ভিডিওটা শুরু করা যাক। আর সাবস্ক্রাইবটা কে বললো? হু আর ইউ? কি করে ঢুকলে তুমি এই ঘরের মধ্যে? বাড়িটা ভাড়া নিলাম, বিরাট বড় বাড়ি। বাড়িটার বাইরের পরিবেশ দেখলেই গা ছমছম করে। বাড়ির দক্ষিণ দিকে বড় বড় বাঁশঝাড়, উত্তর দিকে বেশ বড় সড়ো একটা পুকুর। পুকুরটার জল খুবই পরিষ্কার গরমের সময়, তাই বেছে বেছে দক্ষিণ দিকের রুমটাই থাকার জন্য ঠিক করলাম। আমাকে সব সময় সাহায্য করার জন্য গ্রামে একটা সাহসী ছেলেকে কাছে রাখলাম। 17 বছর বয়সী ছেলেটার নাম কাদের। ভালোই চেহারা, কাজে কোনো অনীহাও নেই। সারাদিন কাজ করলেও ক্লান্তি তার শরীরে ভর করতে পারে না। ও আমার পাশের রুমটাতেই থাকে। 5 থেকে 7 দিন বেশ নির্বিঘ্নেই কাটিয়ে দিলাম। প্রথম অস্বাভাবিক ঘটনার কথা বলছি। সেদিন অফিস থেকে ফিরলাম সন্ধ্যে 7টার দিকে। এসে জামাকাপড় ছেড়ে বেসিনে গেলাম চোখে মুখে জল দিতে। কল খুলে আয়নাতে তাকাতেই মনে হলো একটা আলোর রেখা পিছন থেকে হট করে সরে গেল। পিছনে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। ভাবলাম দেখার ভুল, কিন্তু কিছুক্ষণ পর ওই একই ঘটনা আবারও ঘটল। আলোটা এক দেয়াল থেকে অন্য দেয়ালে যেন মিলিয়ে গেল। যেহেতু এটা ছিল আমার দেখা প্রথম অস্বাভাবিক ঘটনা, তাই কেন জানি একটা শিহরণ অনুভব করলাম। পিঠের শিরদাঁড়ার কাছ থেকে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এই ঘটনাটা দেখে। কাদের একটু পরেই বাজার থেকে আসলো। দুজন মিলে রান্নার কাজটা সেরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 10:30 বেজে গেল। খাওয়া শেষ করেই ও ঘুমোতে চলে গেল। শুয়ে শুয়ে সন্ধ্যার ঘটনার পিছনে কি কারণ সেটা অনুসন্ধান করছি। এমন সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমার খাটটা উত্তর দক্ষিণ দিকে যেভাবে কোণ করে রাখা আছে সেই হিসেবে দক্ষিণ দিকে পা দিয়ে আমি শুয়ে আছি। কারেন্ট যাওয়া বাইরে থেকে চাঁদের আলো দক্ষিণ দিকের জানলা থেকে ভিতরে এসে একটা অদ্ভুত মায়াবী সুন্দর পরিবেশের সৃষ্টি করছে। জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর আর মনোরম লাগছে। বাঁশবাগানের আলো ছায়ার খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি সত্যিই জানি না। আমার একটা অভ্যাস হলো শত গরমের মধ্যেও ঘুমানোর সময় হাঁটু পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে ঘুমানো। ঘুমের এক পর্যায়ে টের পেলাম পায়ের ওপর ব্ল্যাঙ্কেট নেই, সরে গেছে। ব্ল্যাঙ্কেটটা হাঁটু পর্যন্ত টেনে আবারও চোখ বুজলাম। কিছুক্ষণ পর মনে হলো ব্ল্যাঙ্কেটটা ধীরে ধীরে সরে যাচ্ছে।
শরীরের ক্লান্তির জন্য চোখ খুলতে আর ইচ্ছে করলো না। ভাবলাম মনের ভুল, কিন্তু হঠাৎ করেই মনে হলো ব্ল্যাঙ্কেটটা দ্রুত সরে যাচ্ছে। ধরফর করে উঠে বসতেই জানলায় চোখ গেল। মনে হলো একটা ছায়া দ্রুত সরে গেল। হঠাৎ করে লক্ষ্য করলাম ব্ল্যাঙ্কেটের একটা অংশ জানলার মধ্যে ঢুকে আছে। হ্যাঁচকা টানে ব্ল্যাঙ্কেটটাকে আমার বিছানায় নিয়ে আসলাম। সাথে সাথে বাঁশবাগানের ভিতর থেকে খলখল করে হাসির শব্দ ভেসে এলো। আবারও মেরুদণ্ডের ওপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সারা শরীর অবশ হয়ে আসছে। মনে হচ্ছে আমি যেন মারা যেতে চলেছি। অসার দেহ নিয়ে আমি জানলার দিকে তাকিয়ে আছি। এই সময় দূরে বাঁশবাগানের মধ্যে একটা স্পষ্ট নারীর ছায়ার সরে যেতে দেখলাম আমি। হারিয়ে যাওয়ার শেষ মুহূর্তে সে আমার দিকে এক ঝলক তাকালো। তার চাহনিতে যেন ক্রোধ ফুটে উঠেছে। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আমার করণীয় কি। এতক্ষণ যাবৎ চুপচাপ বসার জন্য আমার পা ব্যথা হয়ে গেছিল, তাই একটু নড়ে চড়ে বসলাম। ঠিক তখনই আমার চোখে পড়ে আমারই ঘরের মধ্যে ঘটে চলা এই অস্বাভাবিক ঘটনাটা। আমার খাটের পাশে একটা চেয়ার রাখা ছিল, সেটা আমি দেখলাম 1 ইঞ্চির উপর দিয়ে ভেসে নড়াচড়া করছে। একটা ছন্দে চেয়ারটা ঘুরেই চলেছে। হঠাৎ করে চেয়ারটা ফুট 2 ওপরে চলে গেল এবং চেয়ারটা পিছনের দিকে থাকা অদৃশ্য কেউ চেয়ারটাকে সশব্দে মাটিতে ছুঁড়ে দিল। গলা থেকে একটা ভয়াল আর্তচিৎকার আমার হঠাৎ করেই বেরিয়ে আসে। সাথে সাথেই পাশের রুম থেকে কাদের ছুটে এলো। কি হয়েছে ভাইয়া? খারাপ স্বপ্ন দেখেছেন? আমি কোনো কথা বলতে পারছি না। কোনো রকমে উচ্চারণ করলাম জল। জল খাওয়ার পরেই কারেন্ট চলে এলো। কাদের রুমে চলে গেল। জানলা বন্ধ করে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। সারা রাত আমি মিউজিক শুনলাম। বিষয়টা জানতে পারলে কলিগদের মধ্যে হাসির রোল পড়ে যাবে, এটা ভেবেই আমি কাউকে কিছু আর বললাম না, এমনকি কাদেরকেও বললাম না। পরের দিনকে অফিস থেকে বিকেলে বাড়ি আসার পর যতটা সম্ভব সময় আমি কাদেরের সাথে সাথেই থাকলাম। রাত 11টার দিকে কাদের শুতে চলে গেল। আজ জানলা বন্ধ রাখলাম আর সারা রাত্রির ঘরের লাইটটা জ্বালানোর ব্যবস্থা করে দিলাম। সে রাত্রে বিশেষ কিছু ঘটনা ঘটলো না, তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। পরের দিনকে বিকেলে অফিস থেকে ফিরে যথারীতি বাড়ির বেসিনে হাত মুখ ধুতে গেলাম। ট্যাপ ছাড়লাম, কিন্তু জল পড়ছে না। ভাবলাম ট্যাঙ্কে জল খালি হয়ে গেছে, জল নেই। কাদেরকে মোটরটা জাস্ট অন করতে বলবো, তখনই হঠাৎ করে দেখি ফুল স্পিডে জল পড়ছে। জলে হাত দিতেই জল পড়া বন্ধ হয়ে গেল। ট্যাপ বন্ধ করে যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তখন কোথা থেকে এক ঝাপটা জল এসে সমস্ত শরীর ভিজিয়ে দিয়ে গেল। আমি দ্রুত রুমে চলে গেলাম। ভয়ে গলা শুকিয়ে আসছে। কাদেরকে ডেকে একটু কথা বলার ভয়টা হালকা কমলো। রাত 11টার দিকে কাদের ঘুমোতে যাওয়ার পর আমারও হালকা ঘুম আসলো। কিছুক্ষণ বাদেই একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ নুপুর পায়ে হাঁটছে। প্রায় 1 ঘন্টা জেগে শব্দটা আবার শোনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু কোনো শব্দ শুনতে পেলাম না। এবার ঘুমানোর চেষ্টা করব, ঠিক তখনই স্পষ্ট শুনলাম আমার মাথার দিক থেকে একটা নুপুরের শব্দ, পায়ের পাশ থেকে জানলা পর্যন্ত স্পষ্ট। সেটা হঠাৎ করেই থেমে গেল। সারা রাতে আর কিছুই ঘটেনি, তবে সেই অদ্ভুত স্বপ্নটা আজও দেখলাম। 6টা থেকে 7টা রাত পার হয়ে গেল। রাতগুলোতে মাঝে মাঝে আমি গভীর কান্নার শব্দ শুনেছি, তবে প্রতি রাতেই আমি ওই অদ্ভুত স্বপ্নটা দেখেই চলেছি। স্বপ্নটা ছিল এরকম: বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালার চোখ পুরো কান্নায় ভেজা। সে সবাইকে কিছু একটা বলেই চলেছে। এই স্বপ্নটাই প্রতিদিন দেখছি, তবে আজ রাতের স্বপ্নটার কথা মনে হতেই গা শিউরে উঠেছে। অস্থিরতা বেড়ে যাচ্ছে। আজ দেখলাম বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালা কাঁদতে কাঁদতে বলছে, আমি ওকে ভাড়া দিতে চাইনি, আমার কথা শোনেনি। এখানে আসার পর এত কিছু ঘটলো, কিন্তু ও আমাকে কিছুই জানায়নি। সবাই দুটি কাফনে মোড়া লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো কারো মুখে বেশ কয়েকবার সুইসাইড কথাটা শুনলাম। সবচেয়ে স্পষ্ট যে কথাটা শুনলাম সেটা হলো অমাবস্যা। কেউ কেউ বলছে অমাবস্যার রাতে এই বাড়িতে নাকি এমনই হয়। স্বপ্নটা দেখে আমার অন্তরাত্মা অবধি কেঁপে উঠল। কপালে হাত দিয়ে বুঝলাম আমার জ্বর এসছে। থার্মোমিটারে 104 ডিগ্রি শো করলো। অসুস্থ শরীর নিয়ে অফিসে গেলাম পরের দিন। কোনো কাজেই মন বসাতে পারলাম না। থেকে থেকে শুধু অমাবস্যা রাতের কথাটা মাথায় আসছে। আমার এক ঘনিষ্ঠ কালিগকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, অমাবস্যা রাত কবে বলতে পারবে? এই কথাটা ওকে জিজ্ঞেস করায় ও হাসতে হাসতে আমাকে জিজ্ঞেস করলো, কেন, ভূত ধরবে নাকি? এরপরে আবার হাসতে হাসতে চলে গেল। বিকেলে বাসায় ফিরে দেখি কাদের বাজার করেই ফিরছে।
আমি জামা কাপড় ছেড়ে ওর কাছে গিয়ে বসলাম। কাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাড়িতে কি ঘটেছিল জানো? এখানে একটা বড় ফ্যামিলি থাকতো স্যার। রাতুল সাহেব, তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে। অভাব অনটন সবসময় লেগেই থাকতো। মেয়েটা কলেজে পড়তো, টাকার অভাবে কলেজের ফিস পর্যন্ত দিতে পারতো না। সংসারে সারাদিন অশান্তি লেগেই থাকতো। তারপর এক অমাবস্যা রাতে সবাই একসাথে সুইসাইড করলো। বাবা, মা আর মেয়েটা গলায় দড়ি দিল। ছেলে 2টাকে বিষ খাওয়ানো হয়েছিল। কাহিনী এক নিঃশ্বাসে বলে থামলো কাদের। প্রতিক্রিয়া দেখার জন্য আমার দিকে তাকালো। ভয়ে চাদরটা জোরে আঁকড়ে ধরে আছি আমি। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, তোমার ভয় করে না? এতদিন এখানে থাকলে তুমি কিছু দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। কি দেখেছো? পায়ের ছাপ। প্রায় প্রতিদিন সকালেই অসংখ্য ছোট বাচ্চার পায়ের ছাপ আমি দেখি। আর কিছু শুনেছ? হ্যাঁ স্যার, কান্নার শব্দও শুনতাম, বাচ্চার কান্নার শব্দ। আচ্ছা, অমাবস্যার রাতে এই বাড়িতে অনেক কিছুই ঘটে, তাই না? হ্যাঁ স্যার। আমাদের তো মেরেও ফেলতে পারে, তাই না? হ্যাঁ স্যার। আমি আর একটা কথা অনেক সাহস করে জিজ্ঞাসা করলাম, অমাবস্যা কবে? এই প্রশ্নে কাদের কিছুটা চমকে উঠল। বেশ কিছু সময় পর মাথা নেড়ে বলল, জানি না স্যার। 10:30টার দিকে শুয়ে পড়লাম। বাইরে একটা পাখি ঘন ঘন ডাকছে। আবার 11টার দিকে কারেন্ট চলে গেল। উঠে মোমবাতিটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঘুম ভাব এসেছে সবে। ঠিক তখনই মনে হলো আমার মাথার কাছে কেউ যেন ফিস ফিস করে কোনো কথা বলছে। আমি নড়ে উঠলাম। একসময় চোখ গেল ফ্যানের দিকে। দেখি সেটার পাখাগুলো জোরে জোরে কাঁপছে। ঠিক এমন সময় পাশের রুম থেকে কাদেরের ভয়াল চিৎকার শুনে আমিও চিৎকার করে ওই রুমে ছুটে গেলাম। গিয়ে দেখি ও মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর কানের নিচ থেকে ওর রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখা মাত্রই আমার পা জড়িয়ে ধরে বলল, ওরা আমাকে মেরে ফেলবে স্যার, আমাকে বাঁচান। শক্ত কিছু দিয়ে মারার চিহ্ন দেখলাম ওর কানের নিচে। ওকে আমার রুমে নিয়ে এসে দ্রুত ক্ষত জায়গাটা গামছা দিয়ে বেঁধে দিলাম। দুজন পাশাপাশি বসে আছি, কারোর মুখে কোনো কথা নেই। পাশে টেবিলে রাখা মোমবাতিটা টিম টিম করে জ্বলে চলেছে। হঠাৎ করে দরজার পাশ থেকে নুপুরের স্পষ্ট শব্দ শোনা গেল। মনে হলো নুপুর পায়ে কেউ যেন দৌড়ে গেল। ও আমার আরও কাছে সরে এলো। সাথে সাথে পাশের ঘরের আয়নাটা সশব্দে মাটিতে ভেঙে পড়ল। আবার নুপুরের শব্দ শোনা যাচ্ছে। আমার দরজা পর্যন্ত এসে হঠাৎ করেই থেমে গেল। এবার মনে হচ্ছে আমাদের দুজনের দিকেই আসছে। ঝুম ঝুম ঝুম। হঠাৎ করেই মোমবাতিটা নিভে গেল। কালো মিশমিশে অন্ধকার পুরো ঘরটাকে ঘিরে ফেলল। অন্ধকারের বুক চিরে আবার নুপুরের স্পষ্ট শব্দ আমাদের ঘরের দিকেই এগিয়ে আসছে। কাদের আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ কাদের গগন বিদারী চিৎকার দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। মোবাইলের আলো জ্বেলে ওর পিছনে দৌড়ে যেতে গিয়ে কিছু একটাতে বেঁধেই আমি পড়ে গিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখি মোবাইলের টর্চটা তখনও জ্বলছে। চারিদিকে গাঢ় অন্ধকার। একটা ভেজা ফ্লোরে আমি পড়ে আছি। প্রচণ্ড দুর্বল শরীরটাকে কোনো রকমে টেনে তুললাম। টর্চের আলোতে দেখি ফ্লোরটা রক্তে ভিজে গেছে। কপালে প্রচণ্ড ব্যথা। কোনো রকম খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে ধীরে ধীরে কাদেরের রুমে এসে ঢুকলাম। ঢুকে এক বীভৎস দৃশ্য দেখে চিৎকার দিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। কি মনে করে আবার কিছুক্ষণ পরে ওই ঘরে আমি ঢুকলাম। ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছে একটা দেহ। চোখ দুটো কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। জিভটা ইঞ্চি 3 বাইরে বেরিয়ে আছে। মাথাটা ঘুরে নিচে আমি পড়ে গেলাম। একটা সাদা কাগজের ওপর মোবাইলটা ছিটকে পড়ল। সেখানে অস্পষ্টভাবে লেখা, আপনি পালান, আজই অমাবস্যা। অনুভূতিহীন চোখে মোবাইল স্ক্রিনে দেখলাম ব্যাটারি লো, শাটডাউন। আবার অন্ধকার আমাকে পুরো ঘিরে ফেলল। অন্ধকারের বুক চিরে নুপুরের শব্দটা আবার শোনা যাচ্ছে। দূরে কোথাও আজানের ধ্বনি শোনা যাচ্ছে। চিৎকার করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলাম। দরজায় ধাক্কা খেয়ে আবার জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম কাদের আর কিছু লোক আমাকে ঘিরে বসে আছে। কাদের আমার মাথায় জলপট্টি দিচ্ছে। শরীরে প্রচণ্ড ব্যথা আর জ্বরের জন্য দুর্বল হয়ে গেছে। উঠে বসার চেষ্টা করে উঠতে পারলাম না। কিছুক্ষণ পর মসজিদের বড় হুজুর এসে আমাকে একটা তাবিজ দিয়ে গেল। পরে জানতে পারি কাদের ওই রাতে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় ফিরোজ ভাইয়ের সাথে দেখা হয়। কাদের ফিরোজ ভাইকে সব কিছু খুলে বলার পরে সাথে সাথেই তিনি লোকজন জোগাড় করে এনে আমাকে সেই বাড়ি থেকে উদ্ধার করে।
এই ঘটনার পরের দিনই কাদেরকে নিয়ে জনবসতিপূর্ণ নতুন জায়গায় একটা বাসা ভাড়া করে সেখানেই গিয়ে উঠি। ওই এলাকায় আমি আর কোনোদিনও ফিরেও তাকাইনি। তারও বেশ কিছুদিন পর শুনেছিলাম ওই বাড়িটার সমস্যা বুঝতে পেরে বাড়ির মালিক বাড়িটা ভেঙে ফেলার জন্য লোক লাগিয়েছিল। কিন্তু বাড়ি ভাঙার কাজ শুরু করার কয়েকদিনের মধ্যেই যে মিস্ত্রিরা বাড়ি ভাঙছিল তাদের মধ্যে কয়েকজন অস্বাভাবিকভাবে মারা যায়। এরপরে বাড়িটাকে না ভেঙে সেইভাবেই ওখানে অ্যাবান্ডেন্ড অবস্থায় বাড়িটাকে ফেলে রেখে সবাই পালিয়ে যায়। এখনো পর্যন্ত বাড়িটা সেখানে ওইভাবেই পড়ে রয়েছে। কেউ ওই বাড়িটার কাছে যায় না, সবাই ওই বাড়িটার যে রাস্তাটা সেটাকে অ্যাভয়েড করে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর খুব শিগগিরই তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ভূত টকের একটা নতুন এপিসোডে। তোমরা ভালো থেকো, টেক কেয়ার।